তিনবার কবুল বলেই ভেবে নিয়েছিলাম মানুষটা পুরোপুরি রূপে আমার হয়ে গেল, দলিল আকারে পেয়ে গেলাম তাকে। এখন বোধহয় পুরো পৃথিবীর বিরুদ্ধে গেলেও বিচ্ছেদ হবে না আমাদের। সে তো আমারই, যার জন্য এত এত পাগলামো করলাম সে সম্পূর্ণরূপে আমার। তার উপর শুধুই আমার অধিকার প্রতিষ্ঠিত হলো। স্বপ্নেও ভাবিনি বছর হওয়ার আগেই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাবে জীবনে। তার সই করা ডিভোর্স পেপার পৌঁছে যাবে আমার হাতে। অনেক সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম কাগজটা। সাদা কাগজের মাঝে গাঢ় কালো কালিতে লেখাগুলো ফুটে আছে। জানেন, খুব নিখুঁত ছিল আমার স্বাক্ষরটা, একটুও এদিক ওদিক হয়নি। পায়ের কাঁটা যেমন খুব যত্ন সহকারে তুলে ফেলা হয়, তেমনি যত্ন সহকারে সরিয়ে দিলেন আপনার জীবনের কাঁটা। ভাববেন না অভিযোগ করছি, মুক্তি চেয়েছেন, মুক্তি দিয়ে দিলাম। আর কখনো আমাদের দেখা না হোক। তোহার নিজ হাতে লেখা এই ছোট্ট চিরকুটটি সকাল সকাল এক অপরিচিত ব্যক্তি দিয়ে গেলেন তুষারের কাছে। গেট আপ দেখে ডাকপিয়ন মনে হলো। সে চলে যাওয়ার পর কৌতূহলবশত সেখানে দাঁড়িয়ে ভাঁজ খুলে কাগজখানা পড়ল তুষার। লেখাগুলো পড়ার পর তার পায়ের তলার মাটি যেন সরে গেল মনে হয়। সব কিছুই যখন অবিশ্বাস্য ঠেকল, তখন তার কাছে ছুটে গেল তোহাদের বাড়ি। তোহা বাড়িতে নেই। কারো কাছ থেকে যে খবর জানবে সে উপায়ও নেই। বাড়ির কেউ কথা বলল না তার সাথে। হতাশ হয়ে ফিরে আসতে গিয়েও আবার ছুটে গেল তোহার রুমে। টেবিলের উপর ডায়েরি, খোলা পাতায় কিছু লেখা। দুরু দুরু বুক নিয়ে তুষার পড়ল সে লেখা। আমার কখনো জ্বর আসে না। এই জ্বর না আসা নিয়েও আমার মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয়। হঠাৎ করে যখন গায়ের তাপমাত্রা বেড়ে যাবে, যখন কিছু ভালো লাগবে না, তখন একটুখানি আপনার আদরের শাসন চাইব। এই প্রাপ্তিটুকু আমার জীবনে ঘটে না। মোনার মতো বুকে পুষে রাখা এক ঝাঁক কষ্ট বিলীনের পথ খুঁজে ফিরব আপনার দ্বারে। অতপর নিস্তেজ কণ্ঠে বলবো, আমার বোধহয় জ্বর এসেছে, কপালে একটু হাত রাখবেন। এই বলার কারণটুকু আমার কাছে নেই। আমার তো জ্বর আসে না, আর আপনারও অস্তিত্ব বিলীন প্রায়। কেনই বা বিলীন হবে না? যে থেকেও নেই তার আবার অস্তিত্ব। সব কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য যখন হাঁসফাঁস করি, অস্থিরতা ঘিরে ধরে আমায়, তখন মনের কোনো এক কোন চুপিসারে বলে যায়, তোমার বোধহয় জ্বর এসেছে, কিন্তু এই জ্বর থার্মোমিটারে ধরা পড়ে না, আর আপনিও জানেন না। আমাকে যদি প্রশ্ন করা হয় জীবনের সব থেকে বড় ভুল কি, তবে আমি হয়তো উত্তর দিতে পারবো না। কি করেই বা উত্তর দেব? আপনি তো আমার জীবনের ভুল না, এক যন্ত্রণাময় অনুভূতি আপনি, যে অনুভূতি আমায় ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে। না পারছি বাঁচতে, আর না পারছি ভালো থাকতে। আপনাকে ভালোবাসার পর আর কেন যেন ভালো থাকতে পারিনি। পৃথিবীর ভালোবাসা আমায় ভালো রাখতে পারেনি। মাঝে মাঝে যখন ভাবনা আসে আপনি জীবনে না এলেই বোধহয় ভালো হতো, তখন আমার দম বন্ধ হয়ে আসে। আপনাকে ছাড়া আমার ভাবনাগুলো বিষাদে পূর্ণ, কেমন অসম্পূর্ণই থেকে যায়। আমার মাঝে মাঝে ভীষণ কান্না পাই। এত করে চাইলাম যারে, সে কেন একটিবার আমায় চাইল না? আকাশ সম ভালোবাসা তার মন ছুঁতে পারল না। এত এত ভালোবেসেও আমি ব্যর্থ। যে পুরুষ মুক্তি চাই তাকে কি আর বেঁধে রাখা যায়? ডায়েরিটা হাতে নিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল তুষার। ঠিক এক সপ্তাহ আগে সে তোহাকে ডিভোর্স পেপার পাঠিয়েছিল, কিন্তু তারপরেও প্রত্যাশা ছিল ভিন্ন। তোহা যে তাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিবে, এটা ছিল ভাবনাতীত। যে মেয়েটা তার জন্য এত পাগল ছিল, তাকে পাওয়ার জন্য সব শর্ত মানতে রাজি ছিল, সে এত সহজেই ডিভোর্স দিয়ে দিল। মানসিক অবস্থা ঠিক কোন পর্যায়ে পৌঁছালে এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারে? অজানা এক অনুভূতিতে সর্বাঙ্গ কেঁপে উঠল তুষারের। একটা পবিত্র সম্পর্ক এইভাবে ভেঙে গেল। তোহা কেন প্রতিবাদ করল না? অস্থিরতা ঘিরে ধরল তাকে। দম বন্ধ হয়ে আসছে, চারপাশে অক্সিজেনের অভাব বোধ হলো। থরথর করে হাত পা কাঁপছে। তখনই ঘুম ভেঙে গেল তার। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, এসি চলছে। তবুও উঠে ফ্যান ছাড়ল ফুল স্পিডে। বেডসের টেবিল থেকে পানির বোতল তুলে নিয়ে ছিপি খুলে ঢকঢক করে অর্ধেক পানি খেয়ে ফেলল।
অতঃপর বোতল রেখে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বিছানায়। স্বপ্নটা সে আগেও দেখেছে বহুবার। তোহা তার জীবন থেকে চলে যাওয়ার পর অগণিতবার এই সময়টুকু তার স্বপ্নে এসেছে। বাস্তব স্বপ্ন, কি পরিষ্কার সবটা, আজও এসে জ্বালিয়ে যায় তাকে। অথচ তোহার প্রতি তার বিন্দুমাত্র ভালো লাগা বা তেমন কোনো অনুভূতি ছিল না। বিয়েটা হয়েছিল তোহার পাগলামির জন্য। আর ভাবতে পারল না তুষার। এসব ভাবতে গেলেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আজকাল একটু বেশিই মনে হয় কেমন করে। ঠিক 5টা বছর পর সে মুখখানি দেখে অনুভূতির পারদ তরতর করে বেড়ে গেল। দুদিন আগে সে দেখেছে তোহাকে। অনেক পরিবর্তন এসেছে মেয়েটার মাঝে। সেই কিশোরী সুলভ চঞ্চল ভাবটা আর নেই, বদলে গেছে অনেকটাই। তুষার গত দূর হতে এক দৃষ্টিতে অবলোকন করেছিল তার ফেলে দেওয়া রত্নটাকে। সেই থেকে স্বপ্নটা আরও বেশি জ্বালাচ্ছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় তার জানা নেই। লোকাল বাসে ভিড়টা বরাবরই বেশি থাকে। উঠেন উঠেন, জায়গা আছে বলে ঠেলে ঠেলে যাত্রী তোলা হয়। সিট নেই, লোকজন দাঁড়িয়ে আছে। তাদের মাঝে তুমুল অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে তোহা। বাস হঠাৎ থেমে যাওয়ায় ব্যালেন্স রাখতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যেতে নিলেই তাকে ধরে ফেলল একটি মেয়ে। বাসের সিটে ধরে কোনো রকম দাঁড়ালো সে। এতগুলো পুরুষ মানুষের ভিড়ে একটা মাত্র মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটার পাশের সিটের ছেলেটা উঠে দাঁড়িয়ে বসতে দিল তোহাকে। কিছুক্ষণ ইতস্তত করে বসলো তোহা। পাশের মেয়েটা শুধালো, নাম কি তোমার? প্রথম দেখাতেই কেউ তুমি বলে সম্বোধন করতে পারে ভরকে গেলেও নিজেকে সামলে জবাব দিল তোহা, আমার নাম তোহা। আপনার? মৃন্ময়ী। আমাকে তুমি করেই বলো। আপনি আপনি করে বলে পরপর লাগে শুনতে। তোহা মৃদু হেসে বলল, আচ্ছা। কি করো তুমি? একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। তুমি? আমি একটা স্কুলে পড়াই। কোথায় থাকো তুমি? এমন টুকটাক আলোচনা করতে করতে তোহার গন্তব্য চলে এলো। তোহা মৃন্ময়ীর থেকে বিদায় নিয়ে নেমে পড়ল বাস থেকে। সামনে তাকাতেই তার হৃদয়ে ঢেউ খেলে গেল অজানা অনুভূতিরা। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল সে। যার থেকে পালিয়ে বাঁচতে চাই সে কেন এত বছর পরে এসে উদয় হলো? কেন মায়া বাড়াচ্ছে? নিজেকে গুছিয়ে নেওয়ার পর আবার অগোছালো হতে মন চায় না তোহার। সেই মানুষটার চোখের আড়াল থেকেই সিএনজি ডেকে সে ছুটে চলল অন্য কোনো গন্তব্যে। কেন এমনটা করলো সে নিজেও জানে না, জানতে চাইও না। শুধু জানে সে ভালো আছে, ভালো থাকতে চায় সে। আজ আর অফিসে যাওয়া হলো না তার। জ্যৈষ্ঠ মাস, আকাশে ঘনিয়ে আসা কালো মেঘের ঝড়ের আগামী বার্তা জানান দিচ্ছে। জেলে, কৃষক, দিনমজুর সবারই নিরে ফেরার তারা। শুধু তারা নেই তোহার। নদীর পাড় ধরে হেঁটে চলে সে। বাতাসের দাপটে এলোমেলোভাবে উড়ছে তার আঁচলখানা। নদীর পাড়ে কোনো রকমে দাঁড়িয়ে থাকা একটি কুঁড়ে ঘরের সামনে এসে থামল সে। গলা উঁচিয়ে ডাকল, বুড়ি, কই গেলা? ঘরের মধ্যে থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধা। ময়লাটে সাদা রঙের কাপড় পরিহিত বৃদ্ধা পান খাওয়ার টকটকে লাল ঠোঁটজোড়া টেনে হাসল। তোহাকে দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ক্যাডাই রে, আমার নাতি নাইছিনি? এতকাল পর বুড়ির কথা মনে পড়ছে। তোহার চোখে মুখে হাত বুলিয়ে দিল সে। হাসল তোহা, বলল, সপ্তাহখানেক আগেই না এলাম, এতকাল কেন কও? লোকে শুনলে কি কইব? আমি আমার সুন্দরীর খবর নেই না? সব কাজকাম ফেলাই রেখা তাইলে এখানে আয়া পড়ি। তুমি গিয়ে চাকরি করো, তুমি তো আর আমার লগে যাইবা না। বুড়ি দণ্ডহীন মাড়ি বের করে হেসে বলল, এত রগ কার করকে? হ্যাঁ মাইয়া, তোরে না দেখলে ভালো লাগে না। এক সপ্তাহ মেলা সময়, তোর তো কামে কাজে কাটতে যাই, আমার কাছে অপেক্ষায়। তোহা হঠাৎ আনমনা হয়ে বলে উঠল, হুমায়ুন আহমেদ কি বলেছে জানো? অপেক্ষা হইল মানুষের বেঁচে থাকার টনিক। তোমার তবু অপেক্ষা আছে, আমার তো তাও নেই। বিয়ে দিয়ে দেই,
স্বামীর লাগে অপেক্ষা করবি? তোহা দুষ্টু হেসে বলল, তোমার জামাই থাকলে তার লগে ভাগতাম। মেকি রাগ দেখিয়ে বুড়ি তোহার বাহুতে মৃদু আঘাত করল। হাত ধরে টানতে টানতে বলল, ফাইজলামি রাখ, আকাশে ঝড় উঠতেছে, ঘরে আই। বুড়ি, আইজ কিন্তু আমি বৃষ্টিতে ভিজমু। এত কষ্ট করে ভেজার কি দরকার, একলগে নদীতে চুবাইয়া উঠামু। তোহা চোখ ছোট ছোট করে তাকালো। জামাই লাগবে কইলেই তো পারো। এই বয়সে যুবতী এডজ্ঞ মাইয়ের লোকে চুবাচুবি না চুমাচুমি ওইসব করতে চাওয়ার মানে কি? ছে বুড়ি ছে, দিন দিন তোমার চরিত্রের অধপতন হইতেছে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ধরণীর বুকে। প্রকৃতি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। তার মাঝেই থেকে থেকে বিজলি চমকাচ্ছে। নড়বড়ে কুঁড়ে ঘরের চালে মাঝারি আকৃতির গাছের ডাল ভেঙে পড়লেও মারা পড়বে দুজনেই। ৮০ বছরের বুড়ি নিয়ে ঝিমিয়ে পড়েছে ঘরখানাও। সোজা হয়ে দাঁড়ানোর শক্তি আর তার নেই। অনিশ্চিত তাদের জীবন জেনেও নির্ভয়ে সে ঘরে বসে আছে দুই নারী, একজন বিধবা, অন্যজন হয়তো ডিভোর্সি। নিভু নিভু জ্বলতে থাকা হারিকেনের দিকে তাকিয়ে তোহা বলল, বুড়ি, তোমারে আমার এই ঘরে রাখতে ডর লাগে? বুড়ি আফসোস করে বলল, আমার আর জীবন, অহন তোগো বাঁচার সময়। আমার তো দিন ফুরাই আইছে, মরলেই বাঁচি। তয় আগে তোর বিয়েটা দেখতে পারলে ভালো লাগতো। তোর এই জীবন আমার আর ভালো লাগে না। তোহা রাগ দেখিয়ে বলল, তুমি থামবা বুড়ি, বিয়ে কয়বার করে? তুমি কেন করলে না? আমি তো বেরোহই, স্বামীর বেরো হয়ে বাইচা আছি। তোর আর আমার জীবন এক হইল? এক হইব না কেন? তোমার স্বামীও তোমারে ছাইরা গেছে, আমার স্বামীও আমারে ছাইরা গেছে। বিয়ে করলে দুজনেরই করা উচিত। বুড়ি বলল, আমার স্বামী মরে গেছে, তোর স্বামী যায় না বুঝে তোরে ছাইরা গেছে, এক হইল? একই তো হইল। তুই ছেমড়ি বেশি বুঝোস। হঠাৎ হেসে উঠল তোহা, যেন খুব মজার কিছু শুনেছে। পরের দিন অফিসে গিয়ে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল তোহার সাথে। সে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল বসের বকা শোনার জন্য। না বলে অফিস মিস দিয়েছে। বসের রেগে যাওয়াটাই স্বাভাবিক। সেজন্য কি কি অজুহাত দেখাবে তাও মনে মনে ঠিক করে নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে অফিসে পা রাখা মাত্রই তার মনে মনে গোছানো সব কথা ভুলে গেল। ভয়ে ভয়ে হাজির হলো বসের রুমে। তাকে অবাক করে দিয়ে বস তার সাথে হেসে হেসে কথা বলল, ভালো মন্দ জিজ্ঞেস করলো। এমনকি গতকাল তার না আসার ব্যাপারে একটা কথাও তুলল না। বসও কি তবে তার মতোই ভুলে গেছে সব? ভাবতে ভাবতে কাজে মনোযোগ দিল সে। তখন কেউ একজন তার চেয়ার ধরে ঝুঁকে এসে বলল, হায়। চমকে তাকালো তোহা। বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, এভাবে কেউ ভয় দেখায়? হাসলো মৃন্ময়ী, বলল, তুমি এতটা ভীতু আগে জানতাম না তো। তোহা প্রসঙ্গ পাল্টে বলল, তুমি এই অফিসে? আমার অনলি ওয়ান হাজব্যান্ড এখানে চাকরি করে। আজ সকালে রাগ করে না খেয়ে চলে এসেছে, তাই তার জন্য রান্না করে নিয়ে এলাম। তাই? কে সে? রাহুল। অফিসের তেমন কাউকেই চেনে না তোহা। মূলত কাজের বাইরে একটা কথাও বলা হয় না তার। চেনা জানা কেউ নেই। অপরিচিতরাও যেচে কথা বলতে আসে না। তাই বহু খুঁজেও রাহুল নামক কাউকে মনে করতে পারল না সে। ছোট্ট করে বলল, ও আচ্ছা, তুমি চেনো ওকে? না। চলো পরিচয় করিয়ে দিই। তোহা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আশাও কিন্তু এমন পরিচয় করাতে গিয়ে নিজের স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিল, সংসার ভাঙতে হয়েছিল। আরে ধুর, তুমি অমর না, আমি জানি। তবু সাবধানে থাকা উচিত। এক নারী অন্য নারীর সুখ সইতে পারে না। নারী জাতটাই হিংসুটে। মৃন্ময়ী চোখ ছোট ছোট করে বলল, নারী হয়ে তুমি নারী বিদ্বেষী কথা বলছো? এটাই সত্য। নারীরা পেতে ভালোবাসে, আর সেটা ভালোবাসা হলে তো কথাই নেই। মৃন্ময়ী আত্মবিশ্বাসের সহিত বলল, রাহুল লাভস মি। মহেন্দ্র লাভড আশা। তুমি খুব গম্ভীর কথাবার্তা বলো। তুমি নিশ্চয়ই বিবাহিত? ছিলাম, এখন সিঙ্গেল। ঠিক
ঠিক বিনোদিনীর মতো। মুখ টিপে হাসল তোহা। সন্দেহী চোখে চেয়ে মৃন্ময়ী বলল, বিয়ের পরে মানুষ সিঙ্গেল হয়? ভেরি ইন্টারেস্টিং। অনেকখানি ইন্টারেস্টিং। একটু বলো শুনি। অন্যের সুখের গল্প শুনে কি হবে? অহেতুক মন খারাপ করবে। মৃন্ময়ী অবাক হলো বেশ। বার কয়েক আঁখি পল্লব ঝাপটিয়ে বলল, সুখের গল্প শুনলে মন খারাপ হয়? হয়, বললাম না, নারীরা জন্মগত হিংসুটে হয়। আর তাছাড়া এই গল্প কারো না শোনাই ভালো। এমন করুণ সুখ কারো জীবনে না আসুক। দরজা খুলে অচেনা যুবককে দেখে বুড়ি সন্দেহের চোখে তাকালো। প্রশ্ন ছুড়ল, তুমি কেডা? হঠাৎ এমন রুড ভাষায় প্রশ্ন করে তুষার বিব্রত করল। আমতা আমতা করে বলল, আমি আসলে। বুড়ি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, তোতলাও কে? মতলব কি তোমার? মতলব নেই কোনো। আমি আসলে জানতে চাইছি আপনার কাছে যে মেয়েটা এসেছিল সে কে? বুড়ি ভ্রুজোড়া কুঁচকে গেল। তুমি যাই না কি করবা? তুষার কি বলবে ভেবে পেল না। হঠাৎ করে পরিচয় দেওয়াটা কি ঠিক হবে? ওইদিকে বুড়ির দৃষ্টি তাকে বিড়ম্বনায় ফেলে দিচ্ছে। অনেক ভেবে উত্তর দিল, আমি ওর পরিচিত কেউ। তাই গোপনে খবর নিতে আইসো কে? আমি আপনাকে বোঝাতে পারছি না আসলে। ওর সাথে বহুদিন ধরে দেখা নেই। এতদিন পরে ওর বর্তমান সম্পর্কে আমি খুব একটা জানার কথাও না নিশ্চয়ই। তাই একটু ইনফরমেশন জানা দরকার আমার। কি জানবার চাও? ও একা আসে কেন? কারে লইয়া আইবার কও? স্বামী সন্তান থাকলে তো আইব। নেই। তুষারের কণ্ঠে বিস্ময়। বুড়ি উদাস কণ্ঠে বলল, বেডা মাইনছে ভালোবাসা বোঝে না। এরা বেশি পাইয়া গেলে পায়ে ঠেললে দেয়। আমার নাতনিটাই ভালোবাসা এক ছাড়ারে বিয়ে করছিল। কপাল পড়াই বুঝল না, মাইয়াডারে কান্দাইয়া ভাইগে গেল। এরপর আর ওর বিয়ে হয় নাই। 5 বছর ধরে এই শহরেই পড়ে রইল, বাড়িও ফেরে নাই। বিষণ্ণ হয়ে গেল তুষারের মন। তার জন্যই তো এত কিছু হলো। সেদিন নিজের নাক নিয়ন্ত্রণ করতে পারলে হয়তো এ পরিস্থিতির সৃষ্টি হতো না। আবার ক্ষীণ আশার আলো খুঁজে পেয়েও তা নিভে যাচ্ছে। তাদের তো ডিভোর্স হয়ে গেছে, সুতরাং দ্বিতীয়বার বিয়ে সম্ভব না। এতটা সহজে সবটাই ভাবনাতীত। কারণটাও জটিল। তোহা আর দ্বিতীয় বিয়ে করেনি। যারা আমাদের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখায়, তাদেরই অতিরিক্ত ভালোবাসা নামক আদিক্ষেতার জন্যই বোধহয় আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। জীবনের সুখের সন্ধান পেয়েও হারিয়ে ফেলাটা হয়তো হতভাগীদের কপালেই জোটে। আশার প্রদীপের খোঁজ পেয়েও যখন প্রদীপ নিভে যায়, তখন আর অভিযোগ থাকে না কারোর প্রতি। শুধু আফসোস নিজের জন্য। চারপাশে অসহ্য লাগে। এমনই এক পরিস্থিতিতে বাড়ি ছেড়েছিল তোহা। কেটে গেল 5টা বছর। বাড়ি ফেরা হয়নি আর। অভিমানটা একটু বেশি ছিল। মা মাঝে মাঝে ফোন করে কান্নাকাটি করত। বাবার তো সে মুখও ছিল না। কি করে বলবে একমাত্র মেয়েকে বাড়ি ফেরার কথা? তার জন্যই তো সবটা উল্টোপাল্টা হয়ে গেল। বাবা মা সহ বাড়ির অন্য সদস্যরও একটাই চাওয়া, মেয়েটা যেন বাড়ি ফেরে। এরপর থেকে সে যা চাইবে তাই হবে। এতে যদি মেয়েটার জীবনে কিছুটা হলেও সুখ ফিরিয়ে নেওয়া যায়। বাসে উঠে জানালার পাশের সিটে বসল তোহা। অতীত ভেবে দীর্ঘশ্বাস ফেলল সে। আজও বাড়ি ফেরার কথা ভাবলে কান্নারও উপচে পড়ে। সে চায় না পুনরায় অতীতের মুখোমুখি হতে। তবু আজ নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হলেও ফিরতে হচ্ছে তাকে। বাবা অসুস্থ। শেষবারের মতো দেখতে চায় একমাত্র মেয়েকে। সবটা শুনে আর চুপচাপ বসে থাকতে পারল না সে। প্রিয় শহর, তুমি হাসি খুশি আমিটাকে কেড়ে নিলে। নিজ শহরের প্রিয় বাতাস শুষে নিয়ে বহুদিন পর নিঃশ্বাসের বিষাক্ততা ত্যাগ করল তোহা। এতকাল যেন বুকের মাঝে ঘেঁটেছিল সব। ব্যাগ হাতে এগিয়ে চলল সে। স্টেশনের ভিড় ঠেলে কোনো মতে রিক্সা নিল। রাস্তায় জ্যাম। শহরটা আর আগের মতো নেই। এখন অনেক বদলে গেছে।
উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু সেই সাথে সমান হারে বেড়েছে দুর্ভোগ। আগে খুব একটা ট্রাফিক জ্যাম না থাকলেও এখন অহরহ জ্যামের কবলে পড়তে হয়। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়, যেখানে সেখানে ময়লার স্তূপ। একটু বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে যায়। ড্রেনের ময়লা আর রাস্তার আবর্জনা মিলেমিশে বিশ্রী অবস্থা সৃষ্টি করে। সবথেকে বেশি ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ, অথচ এসব তাদেরই কর্মের ফল। সামান্যতম সচেতন হলেও এতটা দুর্ভোগ পোহাতে হতো না। হাঁটু সমান পানি ভেঙে রিকশা এসে থামলো তোহাদের বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো তোহা। বাড়িটাও বদলে গেছে। সদ্য রং করা দেওয়ালগুলো চকচক করছে। আগে বাড়ির সামনে কিছু গাছ ছিল, যা এখন নেই। আগে নতুন প্রজাতির নাম না জানা বিভিন্ন ধরনের গাছ। বাড়িটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভেতরটাও তেমনই সাজানো গোছানো। তোহার বাবা তোফাজ্জল হায়দার একজন শৌখিন মানুষ ছিলেন। সব কিছুই তার নিখুঁত চাওয়া হওয়া যায়, তেমনই তার পছন্দ মতো নিখুঁত ডিজাইনে তৈরি এই বাড়িটি। অথচ এই সুন্দর বাড়ির নিখুঁত মানসিকতা পোষা মানুষগুলোর জন্যই তোহাকে সব কিছু হারাতে হয়েছে। তাদের চোখে তুষার নিখুঁত নয় বলেই আজ তার জীবনটা এলোমেলো। কষ্টের গল্প সে কাকে শোনাবে? কে শুনবে এই নিদারুণ কাহিনী? তপ্ত নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল তোহা। নক করার কিছু সময় পরেই দরজা খুলে গেল। সামনের মানুষটাকে দেখে স্থির হয়ে গেল সে। ওপাশের মানুষটা হাসল, কি নির্মল হাসি সেই। থমথমে কণ্ঠে প্রশ্ন করল তোহা, আপনি এখানে কেন? তোমার জন্য, তার সরল স্বীকারোক্তি। কণ্ঠে কঠোরতা মিশিয়ে তোহা বলল, একদম ফাজলামো করবেন না, বেরিয়ে যান এ বাড়ি থেকে। তুষার নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার শ্বশুর বাড়ি আমি এসেছি, তোমার কি? তোহা তাচ্ছিল্য হেসে বলল, শ্বশুর বাড়ি? ডিভোর্স দেওয়ার আগে মনে ছিল না? একপাক্ষিক ডিভোর্স হয় না। চমকে উঠল তোহা। তুষার জানল কি করে? প্রশ্ন জাগল তার মনে। ডিভোর্স পেপার সে সাবমিট করেনি, এটা ঠিক, কিন্তু কাউকে জানতেও তো দেয়নি। তার জানা মতে তুষারও পরবর্তীতে ডিভোর্স নিয়ে আগ্রহ দেখায়নি। তোহার ভাবনার মাঝে তুষার ঝুঁকে এসে বলল, তুমি সেদিন ডিভোর্স পেপারে সাইন করনি, আমি জানি। চোয়াল শক্ত হয়ে গেল তোহার। কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি কি বুঝবেন? পুরুষ মানুষ তো আর ডিভোর্সি অপয়া অলক্ষী হতভাগী নয় না। সব জোটে নারীর কপালে। আপনারা 2 দিন ওর সাথে থেকে জীবন কাটিয়ে দিতে পারেন। তো বউ কি অন্য কারোর সাথে ভেগে গেছে নাকি ডিভোর্স দিয়ে দিল? ফিরে এলেন যে? পুরুষেরা ডিভোর্স অপয়া অলক্ষী হতভাগী না হলেও প্রেমিক হয়, খাঁটি প্রেমিক। 5 বছর কেন, 1000 বছরও অপেক্ষা করতে জানে। প্রমাণ করে দিলাম, দুহাত উঁচু করে বলল তুষার। তবে অপেক্ষাই করুন 1000 বছর। যে খাঁটি প্রেমিক এত সুন্দরভাবে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে পারবে, তার প্রেমও তার মতোই বিষাক্ত। সরি, ভুল হয়ে গেছে। আর কেউ কথা বাড়ালো না। একে একে বাড়ির সবাই এগিয়ে এলো। তোহাকে পেয়ে তাদের খুশি যেন উপচে পড়ছে। অবশেষে তোহা গেল তার বাবার রুমে। মেয়েকে দেখে উঠে বসতে চাইলেন তোফাজ্জল হায়দার। তোহার মা বালিশে হেলান দিয়ে বসিয়ে দিলেন তাকে। তোহা তাকিয়ে রইল তার বাবার দিকে। 5 বছর আগে সেই দাপট দেখিয়ে বেড়ানো বাবা আর এই বাবার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কোথায় তার দাপট, কোথায় এত শৌখিনতা আর সেই নিখুঁত ভাবনা? হঠাৎ মেয়ের হাত ধরে কেঁদে উঠলেন তোফাজ্জল হায়দার। আমাকে ক্ষমা করে দিস মা, আমার জন্য সব হয়েছে। তোর সুন্দর জীবনটা অগোছালো করে দিয়েছি, মাফ করে এই বুড়ো বাবাকে। তোহার চোখে জল চলে এলো। মনে পড়ে গেল অতীতের কালো সাদা অধ্যায়। সদ্য অনার্স পাশ করা তুষার চাকরি নিয়েছিল একটি প্রাইভেট কোম্পানিতে। জীবিকা নির্বাহের পথ খুঁজে পেয়ে পূর্বের সব টিউশনি ছেড়ে দেয়। পাগল তোহার পাগলামি আরও বেড়ে গেল। চাকরি যেহেতু পেয়েছে, বিয়েও নিশ্চয় করবে অতি শীঘ্রই। তখন তোহার কি হবে? এত সব জল্পনা কল্পনা করে
সে তুষারকে হারিয়ে ফেলার সংখ্যায় সর্বদা শঙ্কিত থাকত। তুষারকে জ্বালাতন করা বাড়িয়ে দিল, কিন্তু এতে বিরক্ত হতো তুষার। বড়লোকের ন্যাকা মেয়েগুলো এমনই, যা চাই তা না পাওয়া অবধি তারা বায়না করেই যাবে। একসময় ঠিকই নিজের ভুল বুঝতে পারবে, তখন নতুন গন্তব্য খুঁজে নেবে। এমন সব ভাবনা থেকেই তোহাকে এড়িয়ে চলত তুষার। তোহা সেসব বুঝতো না, তার তো তুষারকেই চাই। মেয়ের পাগলামিতে বাড়ির সবাই বিরক্ত, সব থেকে বেশি বিরক্ত তার বাবা তোফাজ্জল হায়দার। একে তো তুষার ছোটোখাটো চাকরি করে, তার উপর আবার অনাথ, ফ্যামিলিতে কেউ নেই। একমাত্র মেয়েকে এমন ভালোবাসার ছেলের হাতে কেন তুলে দিবে সে? সামাজিক স্ট্যাটাস বলেও তো একটা কথা আছে, এর সবটাই জানা ছিল তুষারের, তাই তোহাকে প্রশ্রয় দেয়নি কোনোদিন। একদিন তোফাজ্জল হায়দার নিজেই ছুটে আসেন তুষারের কাছে, মেয়ের জীবন বাঁচাতে হবে। অনেক বলে কে বাড়ি নিয়ে যান তুষারকে। তোহা ঘোষণা করেছে আজই তার তুষারের সাথে বিয়ে না দিলে সে দরজা খুলবে না, না খেয়ে থাকবে, আত্মহত্যা করবে। আদরের মেয়েকে হারাতে চান না তিনি, তাই আপাতত মেনে নিলেন এ অন্যায় আবদার। তুষার আসার পরে দরজা খুলে তোহা, কাজী আনা হলো, এরপর যথা নিয়মে বিয়েও হলো। কিন্তু তোহাকে তুষারের হাতে তুলে দেননি তোফাজ্জল হায়দার। বিয়েটা যেমন ঘরোয়াভাবে হয়েছে, তেমনি ঘরোয়াভাবে ভেঙে দিতে চেয়েছিলেন তিনি। শুধু তিনি না, বাড়ির প্রতিটি সদস্য বিরুদ্ধে ছিল। তোহাকে সবাই বোঝাতে লাগলো, নানাজন নানা কুপরামর্শ দিতে লাগলো। অপরদিকে তুষারও নানাভাবে চাপ দিতে লাগলো ডিভোর্স দেওয়ার জন্য। তোফাজ্জল হায়দারের অনুরোধে বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছিল তুষার। আবার রোজ রোজ তারই তিক্ত কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে একদিন সত্যি সত্যি ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় সে। ভেবেছিল মেয়ের ডিভোর্স পেপার হাতে পৌঁছালে কিছুটা হলেও দমে যাবে তারা। শত হোক, কোনো বাবাই চাইবে না মেয়ের বিয়ে ভাঙুক, তাই এরপর থেকে অন্তত তার এই যন্ত্রণার সহ্য করতে হবে না। আর তা না হলেও তোহার মতো মেয়ে তাকে কোনোদিন ডিভোর্স দেবে না। ভালোবাসা পাওয়ার জন্য যার এত পাগলামি, সে এতই সহজে ছেড়ে দেবে সবটা, এতটা সহজ ভেঙে দিবে একটা পবিত্র সম্পর্ক, পেয়েও হারাতে দেবে না। বরং তার কাছে সম্পর্কের মর্ম অন্য সবার থেকে বেশি, এমনই ভাবনা ছিল তার। অথচ সবই ঘটল তার ভাবনার বিপরীত। তুষারের স্বাক্ষরসহ ডিভোর্স পেপার পাওয়ার পর তোহা যতটা না ভেঙে পড়েছিল, তার থেকেও বেশি ভেঙে পড়েছিল তার পরিবারের সবার মুখে একই কথা শুনে, তুষার তোকে চায় না, বোঝা মনে করে তাকে। নইলে বলা নেই কোয়া নেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। শুধু শুধু কেন বেঁধে রাখছিস ওকে? ও তো মুক্তি চাই, মুক্তি দিয়ে দে। আর ভাবতে পারেনি তোহা, ডিভোর্স পেপার হাতে নিয়ে কেঁদে বুক ভাসিয়েছে। এক সপ্তাহ কেটে গেলেও নিজের নামটুকু লেখার সাহস করে উঠতে পারেনি। তবে তাকে মুক্তি দিতেই জীবন থেকে সরিয়ে গিয়েছিল। থাকলে যদি তুষারের ডিভোর্সের জন্য ফোর্স করে। অবশেষে তাদের যতটুকু সম্পর্ক ছিল সবটাই কাগজে কলমে, তাও তুষারের অগোচরে। তুষারকে দেখে বারান্দা থেকে সরে আসতে চাইল তোহা। সামনে এসে পথ রোধ করে দাঁড়ায় তুষার। তোহা বিরক্ত কণ্ঠে বলল, পথ ছাড়ুন, একটু শোনো। তোহা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, শোনার কিছু নেই, এত বছরের প্রয়োজন ফুরিয়েছে। অসহায় দৃষ্টিতে তাকালো তুষার। সব কি আমার দোষ? আমি কাউকে দোষ দেই না, আমার ভাগ্যে যা ছিল তাই ঘটেছে। এবার অন্তত মুখ ফিরিয়ে নিও না। তোহা তাচ্ছিল্য হেসে বলল, আমাকে নিয়ে আপনার এত মাথা ব্যথার কারণটা ঠিক বোধগম্য হচ্ছে না। আই এম স্টিল ইউর হাজব্যান্ড। তোহা দাঁতে দাঁত চেপে বলল, সেটাই তো আমার দুর্ভাগ্য। একটা স্বাক্ষর করে দিলে সব মিটে যেত। তুমি এমনটা করবে না আমি জানতাম। যদি করতাম, আই বিলিভ ইউ।
তবু কেউ বোধহয় এমন রিস্ক নেয় না। রাগের বশে তোমার খচ্চর বাপকে একটু টাইট দিতে চেয়েছিলাম, এটাই কি আমার দোষ? সবাই ঘিরে ধরেছিল আমাকে। বিয়ের সময় হাত পা ধরে যারা রাজি করিয়েছিল, তারাই যদি বিয়ের পরদিন থেকে ডিভোর্সের জন্য ফোর্স করে, তখন রাগ করাটাই কি স্বাভাবিক নয়? আবারও যখন রেগে যাবেন তখন আবারও ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন। আই ডোন্ট বিলিভ ইউ। তুষার ঠোঁট উল্টে বলল, আর এমন হবে না, প্রমিস। রাগের সময় প্রমিস মাথায় থাকে না? তুমি কি আমার দেখা সেই আগের তোহা? না, আগের তোহা ছিল আবেগী, আর এখন বাস্তববাদী। তার জীবনে আবেগের ঠাঁই নেই, সে বাস্তবতায় বিশ্বাসী। তুষারের মানসপটে ভেসে উঠল 5 বছর আগের কথা। তোহার উপর প্রচণ্ড বিরক্ত ছিল সে। ভেবে পেত না একটা মেয়ে কী করে এতটা বেহায়া হতে পারে। বারবার রিজেক্ট করার পরেও রোজ রোজ ভালোবাসি গান গাইতো, এমনও মেয়ে হয়? কোনো এককালে তুষার বলেছিল, নিজেকে বদলাও তোহা, তুমি বড্ড আবেগী, আবেগ দিয়ে জীবন চলে না। সেই আবেগী তোহা যুক্তি না বুঝলেও খুব কঠিন একটা কথা বলে ফেলেছিল, আমি বদলে গেলে সেই পরিবর্তনটা আপনি সইতে পারবেন তো? সেদিনই রমণীর কথা তাকে ভাবায়নি। সে বুঝতে চায়নি ভালোবাসার গভীরতা, বুঝতে চায়নি কেউ তাকে ভীষণভাবে ভালোবাসে। সেদিন যে বদলটা চেয়েছিল, আজ সেই বদলটা সত্যি সে মেনে নিতে পারছে না। ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে তুষার বলল, আমি আমি সত্যি ফিরতে চাই তোমার জীবনে। আই নিড ইউ তোহা। তোহা শক্ত কণ্ঠে বলল, বাট আই ডোন্ট নিড ইউ। এতটা কঠোর হও না প্লিজ, এমন না করলেই খুশি হব। তোষার সামনে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল তুষার। একটা আংটি বের করে তোহার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেল সে। অতঃপর তোহার হাতে কপাল ঠেকিয়ে বলল, একটু আবেগী হও, আর একটুখানি। শুধু দূরে সরে যেও না, কাছাকাছি থাকতে দিও। ভালোবাসতে হবে না, যেদিন মন জয় করতে পারবো সেদিনই না হয় একবার ভালোবাসি বলবে। এতকাল দূরে থাকতে পেরেছেন, ভবিষ্যতেও পারবেন। সমানে থাকতেই যে ভালোবাসে বুঝলে না, সে দূরে গিয়ে একেবারে ভালোবেসে ফেলল, অবিশ্বাস্য। দূরত্ব কখনো কখনো ভালোবাসা বাড়িয়ে দেয়, তবে দূরত্বই থাকুক, মরে যাব যে। হঠাৎ ধুকরে কেঁদে উঠল তোহা। আবেগেরা তার বাস্তবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাচ্ছিল্য হাসল। আরও একবার আবেগী হয়ে সে ভুলে গেল জীবনের 5টি অধ্যায়। শো শো করে তুমুল বেগে ধেয়ে আসছে দক্ষিণা বাতাস। গাছেরা মেতেছে আনন্দে, শাখা প্রশাখা ছড়িয়ে আন্দোলিত হচ্ছে তারা। বর্ষাস্নাতে গাছগুলো ফিরে পেয়েছে সতেজতা, বৃষ্টির জলে অভিষিক্ত হয়ে নবযৌবন লাভ করেছে তারা। সবুজে সবুজময় প্রকৃতি, তার মাঝে জেগে আছে ভেজা কদম ফুলের থোকা থোকা গুচ্ছ। প্রকৃতির সৌন্দর্যতারা বাড়িয়ে দিয়েছে বহুগুণে। সদ্য কান্না ঝরিয়ে আকাশ এখন ঝকঝকে পরিষ্কার। ধেয়ে আসা বাতাসের সমস্ত বাধা অতিক্রম করে নদীর বেয়ে পাশাপাশি হেঁটে চলেছে তুষার তোহা। এলোমেলোভাবে উড়ে চলা তোহার আঁচলখানা বারবার আঁচড়ে পড়ছে তুষারের গায়ে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরিহিত প্রেমিক পুরুষের মুখে লেগে আছে মৃদু হাসি। 5 বছর সময়টা কম হয়ে গেল না? তোহার প্রশ্নে ফিরে তাকালো তুষার। জবাব দিল, এই 5টা বছর আমার কেমন কেটেছে জানো? কেমন কেটেছে? তুমি মজা করছো? মজা করছি না, তুমি বলো। সেদিন তোমার চিঠি পাওয়ার পরপরই ছুটে গিয়েছিলাম তোমাদের বাড়িতে, কিন্তু তোমার ফ্যামিলি আমার সাথে কথা বলেনি আগে যেমনটা করতো। অবশ্য আগে একেবারেই যে কথা বলেনি তা কিন্তু নয়, বলেছে, তবে তার সবটুকু জুড়েই ছিল তাদের মেয়ের জীবনটা নষ্ট করে হয়ে যাবে, সুতরাং আমি যেন মুক্তি দেই। আমি লোভে পড়ে তোমাকে পটিয়েছি। আমার মতো ছেলেদের চেনা আছে, যে ছেলে পরিবার ছাড়া বড় হয়েছে সে কেমন ইত্যাদি। আমি এতিম ছিলাম তোহা, কিন্তু আমার আত্মসম্মানবোধ বরাবরই ছিল বড্ড প্রখর। সেই আত্মসম্মানে আঘাত হানলে কেমন লাগে বলতে পারবে? একবার না বারবার। আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো একই কাজ করত, কিন্তু আমি নিজেকে এতটা নিচে নামাতে চাইনি। সেদিন যা ঘটেছিল সবটাই অনাকাঙ্ক্ষিত। আমি নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি,
তোমার জন্যই হয়েছে বিয়েটা। তেমনই ডিভোর্সও দিতে চাইনি, বিয়ে তো হয়েই গেছে, সুতরাং সম্পর্কটাকে একটু সুযোগ দেওয়া প্রয়োজন, এটাই ভেবেছি সব সময়। তুমি যে সত্যি সত্যি আমাকে ছেড়ে যাবে এটা আমার কল্পনায়ও আসেনি। হয়তো বুঝতে একটু দেরি করেছি। নারীদের জন্য এটা কত বড় অপমানের বিষয়। এই 5 বছরে তোমাকে অনেক খুঁজেছি। প্রথম একটা বছর আমার জন্য ছিল ভীষণ বিভীষিকাময়। এতটা খারাপ আমি কখনো থাকিনি। নিজেকে কেমন পাগল পাগল লাগছিল। সম্পর্ক হালাল ছিল বলেই হয়তো আল্লাহ এতটা ভালোবাসা ঢেলে দিয়েছিলেন, আমিই বুঝিনি। সেই না বোঝার শাস্তিটাও আল্লাহ দিয়ে দিলেন। আমার খবর কি করে পেলে তুমি? একটা কাজে এসেছিলাম এই শহরে। কাজ সম্পন্ন হওয়ার পর বিকেলে কলিগের জোরাজুরিতে ঘুরতে পেরিয়েছিলাম। তখন তোমার দেখা পাই মৃন্ময়ীর সাথে কথা বলে। তুমি মৃন্ময়ীকে চেনো? আমার বন্ধুর বউ, কিন্তু ও তো তেমন কিছু জানে না আমার বিষয়ে। ওকে পাঠিয়েছিলাম খবর জানতে, কিন্তু তেমন কোনো তথ্যই দিতে পারেনি। তারপর তারপর আর বলতে পারলো না সে। তোহার নজর পড়ে কুঁড়ে ঘরের সামনে বসে পানে মশলা মেশাতে থাকা বুড়ির দিকে। দূর থেকে ডাকলো সে, বুড়ি। মুখে পান পুড়ে বুড়ি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমি কেউ বুড়ি লাগি না। তোহা এগিয়ে এসে এক হাতে তাকে জড়িয়ে ধরে বলল, ওরে আমার বুড়ি রে, এত রাগ? তোমার লাগে জামাই লই আইছি, দেখবা না? ভ্রুকুচকে তাকালো বুড়ি। তুষার হাসল। তুমি তুমি ওই ছেড়াই না? খুক খুক করে কেসে উঠল তুষার। তোহা চোখ বড় বড় করে তাকালো। তুমি ওকে চেনো? চিনুম না কে? ওই পোলায় সেদিন তোর খবর নিতে আইছিল। তোহা রাগ দেখিয়ে বলল, আর তুমি অজানা অচেনা এক পোলারে আমার খবর দিয়ে দিলা? অজানা অচেনা বলছো কেন? আমি তো। তুষার কথা শেষ করার পূর্বেই ধমকে উঠল তোহা। তুমি চুপ করো বুড়ি, তুমি ভালা না। জামাই পাইয়া গেছো? অহন আমি তো ভালাই না, মুখ ফুলিয়ে বলল বুড়ি। তোহাও তার মতো মুখ ফুলিয়ে বলল, আমি শাকচুন্নি। আমি শাকচুন্নি, তুই পেতনি। অহন সর দেহি, জামাইরে কিছু খাইতে দেই। বুড়ি উঠে যাওয়ার পর তোহার পাশে বসলো তুষার। হেসে বলল, বুড়িকে আমার পছন্দ হয়েছে। তোহা বিরক্তি নিয়ে তাকালো। বোঝাই যাচ্ছে এই কথাটা তার পছন্দ হয়নি। তোহার এমন এক্সপ্রেশন দেখে হো হো করে হেসে উঠল তুষার। ঘরে হারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে। সেই স্বল্প আলোর হলুদ আভা ঠিকরে পড়ছে সবার মুখে। তোহা তাকিয়ে দেখল তার প্রিয় মানুষটাকে। কি সুন্দর হেসে হেসে গল্প করছে বুড়ির সাথে। এই মানুষটার মনটা আজও তার মতোই এত সুন্দর, তার তোহার অজানাই রয়ে যেত যদি আজ তাকে এখানে নিয়ে না আসতো। কত অল্প সময়ের মাঝেই সবটা মানিয়ে নিল, আপন করে নিল বুড়িকে। এক সময় সে বলে ফেলল, বুড়ি, তুমি আর আমারে ভালা পাও না। অহন তো আমার ভালোবাসায় ভাগ বসাইতে অন্য মানুষ আইছে। তুষার অভিযোগ তুলে বলল, দেখছো বুড়ি, কত হিংসুটে তোমার নাতিন। আমার লগে কথা কও তার সয় না, গা জ্বলে, অ্যালার্জি উঠছে। রাস্তায় দেখে আইছিলাম চুলকানির মলম বেছে, একটা কিনে আনমু? তোহা কটমট দৃষ্টিতে তাকালো তুষারের দিকে। তুষার থোড়াই পড়ে করল তার সে দৃষ্টি। বুড়ি বলল, তোর জামাইডারে আমার ভালো লাগছে, ভাগাইয়ে নিয়ে যাবো ভাবতেছি। এতকাল তো আমার মরা জামাইডারে লইয়া টানাটানি করছ। তোহা ঠোঁট উল্টে বলল, আমি কিন্তু কাইন্দে দিব। সশব্দে হেসে উঠল তুষার আর বুড়ি। তোহা বলল, এইটা ছাড়া যা চাও নিয়ে যাও। বহু সাধনার পর তারে পাইছি, বহুত কষ্টের ফল সে, হারাইতে পারবো না আর। কিন্তু আমার তো এডারই লাগবে। তোমার চুল ছিঁড়ে ফেলবো বুড়ি। বুড়ি হাসল। মেয়েটাকে খ্যাপাতে তার ভালো লাগে, মাঝে মধ্যে মিছে মিছে ঝগড়া করে, এটাও যেন ভালোবাসার বহিঃপ্রকাশ। বুড়িকে তুমি কিভাবে চেনো? তোমার কোনো আত্মীয় নিশ্চয় নয়। তোহা হাঁটতে হাঁটতে তুষারের দিকে এক পলক তাকিয়ে পুনরায় সামনে দৃষ্টি নিবদ্ধ করল। জবাব দিল, না, সে আমার কেউ না, তবে এখন অনেক কিছু। এ শহরে সেই আমার প্রথম
শুভাকাঙ্ক্ষী। প্রথম যখন এই শহরে এসেছিলাম তখন ভিখারি বুড়ি এসেছিল আমার কাছে ভিক্ষা চাইতে। ব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দেওয়ার আগেই সে লুটিয়ে পড়ে রাস্তায়। ভয় পেয়ে যাই। তাকে ছুঁয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। উপায়ন্তর না পেয়ে হসপিটালে নিয়ে ছুটলাম কিছু মানুষের সহযোগিতায়। চিকিৎসা চলল। একদিনের মাথায় তাকে রিলিজ দেওয়া হলো। কিন্তু তখন আমি থাকতাম হোস্টেলে। তাকে নিয়ে যাব কি করে? তাই তার ঠিকানায় পৌঁছে দিয়ে এলাম। এরপর থেকে মাঝে মাঝে তার খবর নিয়ে আসতাম তার বাড়িতে। এই আসা যাওয়ার মাঝেই কেমন করে যেন একটা আত্মার সম্পর্ক হয়ে গেল। এই শহরে সে ছিল আমার একমাত্র আপনজন। নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল সে আমায়। হোস্টেল ছেড়ে বাসা ভাড়া নিয়ে তাকেও আমার সাথে নিয়ে রাখতে চেয়েছিলাম। সে রাজি হয়নি। স্বামীর রেখে যাওয়া এই ছোট্ট কুঁড়ে ঘর ছেড়ে সে কোথাও যাবে না। তাই শত ব্যস্ততার মাঝেও সপ্তাহান্তে এইখানেই আসি তার সাথে দেখা করতে। তুষার মুগ্ধ হয়ে শুনল তুহার কথা। এ যুগে এসেও কেউ কারো কথা এতটা ভাবে, ঠিক কতটা সুন্দর মন মানসিকতা হলে একজন ওয়েল এডুকেটেড, নিখুঁত ভাবনা ভাবা এক বাবার মেয়েও একজন ভিখারির সাথে আত্মার সম্পর্ক গড়ে তোলে। প্রশান্তিতে ছেয়ে গেল তার হৃদয়। বলল, তুমি খুব সুন্দর মনের মানুষ তুহা। তুমি বুঝি নও, এতটাও নও। তোহা হেসে বলল, আগে থেকেই জানি, নইলে এত প্রেম কেউ প্রত্যাখ্যান করতে পারে? তখন কি আর উপলব্ধি করেছিলাম এত কিছু? চুপচাপ মনের কোণে ঘামটি মেরে বসেছিলে। এখনো কি মনের কোণেই আছি? তুষার ঠোঁট টেনে হেসে বলল, হৃদয়ে সর্বস্ব জুড়ে আছো। তোহার মুখে প্রাপ্তির হাসি ফুটল। বলল, অন্য কেউ যেন দখল না নেয়। তুষার পকেট থেকে জুঁই ফুলের মালা বের করে তোহার হাতে পেঁচাতে পেঁচাতে বলল, তারে বন্দি করে নিলাম চিরতরে। না কখনো বের হতে পারবে, আর না কারো প্রবেশ ঘটবে। তোহা সশব্দে হেসে উঠে চুমু খেল তুষারের বুকের বাম পাশে। যে হৃদয়টা তাকে এতটা ভালোবাসে, সেই ভালোবাসাটুকুও ছিল একটা সময় ভাবনাতীত। তার এত এত পাগলামি সফল হলো অবশেষে। তার জীবনেও সুখ পাখি ধরা দিল। এই বিশেষ মানুষটার জীবনে আজীবন তার আধিপত্য থাকুক। এই ছোট্ট মনটাই মৃত্যুর আগ পর্যন্ত শুধু তারই রাজত্ব থাকুক। সেও বাঁচুক একটুখানি ভালোবাসাই। বন্ধুরা, আজকের গল্পের নাম তুমি ছিলে মনের কোণে। লিখেছেন মুঞ্জেরিন হক। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।